আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অংশের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যবস্থাপনার কার্যাবলী ও প্রক্রিয়া এবং ব্যবস্থাপনার চক্র। তাহলে প্রথমেই আমরা আলোচনায় যাচ্ছি ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে। ব্যবস্থাপনার দ্বিতীয় লেকচারে আমরা বিভিন্ন ব্যক্তির নাম দিয়েছি, মনীষীর নাম দিয়েছি, যারা ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন ধরনের অবদান রেখেছেন, বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থে বিভিন্ন ধারণা দিয়েছেন, তত্ত্ব দিয়েছেন এবং তাদের এই তত্ত্ব ধারণার ভিত্তিতে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেই কাজগুলোকে এক একজন মনীষী এক একভাবে তুলে ধরেছেন। এর মধ্যে কয়েকজন মনীষীর ধারণা আমরা তুলে ধরছি। প্রথমেই যে ব্যক্তির নাম নিয়ে আমরা তার ধারণাটাকে তুলে ধরছি, তিনি হলেন লুথার ব্লুইক। তিনি ব্যবস্থাপনার ধারণাকে পোস্ট কোর্ভ নামে আলোচনা করেছেন। পোস্ট কোর্ভ এই শব্দটা আমাকে মনে রাখতে হবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য, কারণ পরীক্ষায় তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ব্যবস্থাপনার ক্ষেত্রে পোস্ট কোর্ভ ধারণাটি কে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে লুথার ব্লুইক। লুথার ব্লুইক কি ধারণা দিয়েছেন ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে? তিনি বলেছেন ব্যবস্থাপনার কার্যাবলীর ভিতরে যে বিষয়গুলো যুক্ত, পিতে প্ল্যানিং বা পরিকল্পনা, ওতে অর্গানাইজিং বা সংগঠিতকরণ, এসতে স্টাফিং বা কর্মসংস্থান, ডিতে ডিরেক্টিং বা নির্দেশনা, সিওতে কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন, আরতে রিপোর্টিং বা প্রতিবেদন প্রদান, বিতে বাজেটিং বা বাজেট প্রণয়ন। তিনি তার ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করতে গিয়ে এই ধারণাগুলো দিয়েছেন। পরবর্তীতে যাকে আমরা আধুনিক ব্যবস্থাপনার জনক নামে জানি, সেই ব্যক্তি ব্যবস্থাপনাকে যেভাবে তুলে ধরেছেন, তিনি বলেছেন ব্যবস্থাপনার ক্ষেত্রে সাধারণত কতিপয় কাজ দেখা যায়। যিনি যে বিষয়গুলো ছিল পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, আদেশদান, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এছাড়াও আইরিচ ও পুঞ্জ ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এতে রয়েছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মসংস্থান, নেতৃত্বদান ও নিয়ন্ত্রণ। জিআর টেরি বলেছেন পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ। তার মানে আমরা দেখতে পারলাম যে বিভিন্ন ধরনের মনীষী বিভিন্ন সময়ে তাদের চিন্তা ভাবনা, গবেষণা, ধারণা ইত্যাদির ভিত্তিতে ব্যবস্থাপনার কার্যাবলীকে যেভাবে উপস্থাপন করেছেন, তার মধ্যে অধিকাংশ কিন্তু একই অর্থ বহন করে এবং এই সবগুলো ধারণার সম্মিলিত রূপ নিয়ে আমরা যদি ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া কেন আলোচনা করতে চাই, তাহলে আমরা যে কাজগুলো খুঁজে পাবো সেই কাজগুলো হলো, প্রথমেই রয়েছে পরিকল্পনা, তারপরে সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। যে বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা প্রথমেই ব্যবস্থাপনার যে সংজ্ঞা দিয়েছিলাম সেখানে ব্যবস্থাপনার প্রক্রিয়া নামে জেনেছি। তো আজকের ক্লাসে মূল আলোচনার বিষয় হলো আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া। এখানে এসে আমরা ব্যবস্থাপনার কাজগুলোকে জানি। প্রথমেই আমরা ব্যবস্থাপনার যে কাজটি নিয়ে আলোচনা করতেছি সেটি হলো পরিকল্পনা। পরিকল্পনা কাকে বলে? ভবিষ্যতে কি করা হবে তা আগে থেকে ঠিক করাই পরিকল্পনা। ভবিষ্যতে কি করা হবে তা আগে থেকেই চিন্তা ভাবনা করা হলো পরিকল্পনা। অনেক মনীষী এমন ভাবেই বলেছেন, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান। মানে ভবিষ্যতে তুমি কি করবে তা নিয়ে আগে থেকেই একটু চিন্তা ভাবনা করে থাকা, যেটাকে আমরা পরিকল্পনা নামে জানি। এটি ব্যবস্থাপনার প্রথম কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ এই পরিকল্পনার উপর ভিত্তি করেই কিন্তু ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো নির্ধারিত হয়। তাই পরিকল্পনা কাজে যদি ঠিকভাবে না হয় তাহলে ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো ঠিক করে হবে না। তাই একটি সুষ্ঠু পরিকল্পনাকে কিন্তু একটি কাজের অর্ধেক সমাপ্ত করার সমান বিবেচনা করা হয়েছে। আমরা চিত্রে দেখছি একজন ব্যক্তি, তিনি চিন্তা করছেন, হোয়াট, আমি কি করব, হোয়েন, কখন করব, হোয়ার, কোথায় করব, হাউ, কিভাবে করব, হো, কে করবে,
তার মানে তুমি যে কাজটি করতে চাচ্ছ, তুমি যে লক্ষ্য অর্জন করতে চাচ্ছ, সেই লক্ষ্য অর্জন করতে গেলে তোমাকে কোন কাজ কখন কোথায় কিভাবে কার মাধ্যমে করবে এটা থেকে একটু চিন্তা ভাবনা করাটাই কিন্তু হলো কি পরিকল্পনা। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝতে চাই, তাহলে যদি আমরা এভাবে বলি, দেশের করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য সরকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে 2000 শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণের চিন্তা ভাবনা করছে। তাহলে চিন্তা ভাবনা করছে, এই বিষয়টিকে আমরা কি নামে জানবো? পরিকল্পনা। যে বিষয়টি ভবিষ্যতে করা হবে এটা নিয়ে আজকে চিন্তা ভাবনা হচ্ছে, আর এই বিষয়টি কিন্তু হলো কি পরিকল্পনা। পরবর্তীতে আমরা যে কাজটি নিয়ে জেনেছি সেটি হলো সংগঠন। আমি যে পরিকল্পনা করেছি, আমি লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা করেছি, সেই লক্ষ্য অর্জনের জন্য বা লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার বিভিন্ন ধরনের উপায় উপকরণ দরকার হবে। সেগুলোকে একত্রে সংগ্রহ করা এবং সেগুলো ব্যবহারের জন্য উপযোগী করে তোলাটাই কিন্তু হলো কি সংগঠন। আমরা দেখি সংজ্ঞা কি দেয়া আছে। সংজ্ঞা দেয়া আছে, নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও ব্যবহার উপযোগী করাকে বলা হবে সংগঠন। তার মানে লক্ষ্য অর্জনের জন্য আমি যে পরিকল্পনা করলাম, সেই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের উপকরণগুলো সংগ্রহ করতে হবে এবং সেই উপকরণগুলোকে আমার লক্ষ্য অর্জনের জন্য ব্যবহারের উপযোগী করতে হবে। আর এই কাজটি হলো কি সংগঠন। এটি ব্যবস্থাপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। পরিকল্পনা অনুযায়ী এই ক্ষেত্রে এসে যে কাজগুলো করা হয়, পরিকল্পনা অনুযায়ী কাজকে বিভাজন করা হয়, কাজের জন্য দায়িত্ব ক্ষমতা নির্দিষ্ট করা হয় এবং সেই অনুযায়ী উপকরণের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। তোমরা চিত্রে দেখছো যে একজন মূল ব্যবস্থাপক যিনি লাল চিহ্নিত আছে, তার অধীনে বিভিন্ন কাজগুলোকে ভাগ করে দেয়া আছে এবং কাজগুলো ভাগ করে দিয়ে তাদেরকে দায়িত্ব ক্ষমতা নির্ধারণ করে দেয়া আছে। তাহলে সংগঠন মানে আমরা এক বাক্যে কি জানবো? যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে উপকরণগুলো দরকার সেগুলোকে সংগঠন করা এবং সেগুলোকে ব্যবহার উপযোগী করা। এই ক্ষেত্রে যে কাজগুলো করতে হয় সেক্ষেত্রে করা হয়, কাজগুলো ভাগ করা হয়, দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করা হয়। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, সরকার, আমরা পূর্বের উদাহরণে যে বিষয়টি আলোচনা করেছিলাম যে সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, এর একটি অংশ হিসেবে সরকার হাসপাতাল নির্মাণের জন্য একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দিল। তার মানে কি করলো? হাসপাতালের নির্মাণ কাজ করার জন্য একটি পক্ষকে বা একটি বিভাগকে নির্ধারণ করলো, তাকে দায়িত্ব দেওয়া হলো এবং পরবর্তীতে সরকার সেই হাসপাতালে কাজ করার জন্য চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দিল। তাহলে সরকারের যেই মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হাসপাতাল নির্মাণ করে সেখানে সেবা দেওয়ার জন্য, সেখানে বিভিন্ন ধরনের উপকরণ সংগ্রহের জন্য দুটো বিভাগকে কাজ দেওয়া। পরবর্তীতে আমরা যে ব্যবস্থাপনার কাজটাই সম্বন্ধে জানবো সেটা হলো কর্মসংস্থান। প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কাজকে বলা হয় কর্মসংস্থান। সংগঠনের মাধ্যমে আমরা যেই কাজগুলো ভাগ করেছি, আমরা দেখেছি প্রতিটি ব্যবস্থাপকের অধীনে উপব্যবস্থাপক, তাদের অধীনে আমার বিভিন্ন কর্মী আছে। এই কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয় প্রতিষ্ঠানে কাজ করার জন্য। আর এক্ষেত্রে এসে নির্দিষ্ট প্রক্রিয়াতে কর্মী সংগ্রহের জন্য প্রথমেই কর্মী সংগ্রহের বিজ্ঞাপন দেওয়া হয়, সেই সংগৃহীত কর্মীদেরকে যাচাই বাছাই করা হয়, পরবর্তীতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, পরবর্তীতে তাদেরকে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এরপরেই কিন্তু একজন কর্মী প্রতিষ্ঠানের জন্য কাজ করার জন্য সার্বিকভাবে প্রস্তুত হয়। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে কর্মসংস্থান বিষয়টি জেনে নিতে চাই, তাহলে দেখব উদাহরণে দেয়া আছে হাসপাতালে সেবাদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে 2000 স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করল। তার মানে আমরা দেখলাম ওই হাসপাতালে কাজ করার জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে এই যে কর্মী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া, এটি কিন্তু মূলত কর্মসংস্থান নামে পরিচিত। পরবর্তীতে আমরা ব্যবস্থাপনার যে কাজটি দেখব সেটি হলো নির্দেশনা। আমরা সংজ্ঞাতে যদি আসি, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজ সম্পর্কে প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, তত্ত্বাবধান, উপদেশ ও পরামর্শ দেওয়ার কাজকে বলা হবে নির্দেশনা।
নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়। হৃৎপিণ্ড বলার কারণটা হলো এই কারণে, তুমি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিয়েছো, সেই কর্মীদেরকে যদি তুমি বুঝিয়ে না দাও, বলে না দাও যে তারা কি কাজ করবে, কিভাবে কাজ করবে, কোথায় কি কাজ করবে, তাহলে কিন্তু তারা কখনোই কাজ শুরু করতে পারবে না, তাদের কাজটি করতে পারবে না। তাহলে কর্মীদেরকে নিয়োগ দেওয়ার পরে তাদেরকে কাজ সম্পর্কে বুঝিয়ে দেওয়া, তাদেরকে কাজ সম্পর্কে পরামর্শ দেওয়া, তাদেরকে কাজ সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়ে জানিয়ে দেওয়া, তারা কিভাবে কাজ করবে, কে কোথায় দায়িত্ব পালন করবে, এগুলো বুঝিয়ে দেওয়া, এই সামগ্রিক প্রক্রিয়াটাই কিন্তু নির্দেশনা নামে পরিচিত। আমাদের শরীরে রক্ত প্রবাহিত না হলে যেমন আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে পারে না, ঠিক একইভাবে একটি প্রতিষ্ঠানের যতগুলো বিভাগ, উপবিভাগ এবং তাতে যত কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে যদি নির্দেশনা দেওয়া না হয়, কাজ সম্পর্কে তথ্য দেওয়া না হয়, তারা কিন্তু কাজ করতে পারবে না। এই কারণে কিন্তু ব্যবস্থাপনাকে ক্ষেত্রে নির্দেশনাকে হৃৎপিণ্ড হিসেবে আলোচনা করা হয়। আমরা দেখতেছি চিত্রে একজন ব্যবস্থাপক তিনি তার কর্মীদেরকে নিয়ে কাজ বুঝিয়ে দিচ্ছেন, যেটা চিত্রটা দেখে এটা বোঝা যাচ্ছে তিনি হয়তোবা প্রতিষ্ঠানের কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য তার কর্মীদেরকে বিভিন্ন বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন। এটি মূলত নির্দেশনা। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে জানতে চাই, আমরা দেখব ঠিক একইভাবে হাসপাতালের কার্যক্রম শুরু করার পূর্বে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণকে কে কোথায় কিভাবে দায়িত্ব পালন করবেন সে সম্পর্কে তাদেরকে প্রয়োজনীয় তথ্য পরামর্শ দেওয়া হলো। তার মানে হাসপাতালের বিভিন্ন বিভাগ থাকতে পারে, সেই বিভাগে কে কোথায় কিভাবে কাজ করবে সেই বিষয়গুলোকে বোঝার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয়, যে বিষয়টি কিন্তু আমরা মূলত নির্দেশনা নামে জানি। পরবর্তীতে ব্যবস্থাপনার যে কাজটি আমাদের আলোচ্য বিষয় সেটি হলো প্রেষণা। এটি ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যান্য সব কাজের মতোই কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। প্রেষণা বিষয়টিকে সাধারণত কিভাবে বলা হয়? কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও স্বেচ্ছাপ্রণীত করার প্রক্রিয়াকে বলা হয় প্রেষণা। আমরা আগেই জেনেছি যে একটি প্রতিষ্ঠানের বা উৎপাদনের বা ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি? কর্মী, মানুষ, কর্মকর্তা। অতএব তোমার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তারা যদি কোনোভাবে সন্তুষ্ট না হয়, তাহলে কখনোই কিন্তু তোমার প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি পাবে না। আমরা দ্বিতীয় লেকচারে জেনেছিলাম রবার্ট ওয়েনের কথা, যিনি ছিলেন শ্রমিক কর্মী ব্যবস্থাপক। তিনি তার গ্রন্থে কিন্তু শ্রমিক কর্মীদেরকে প্রেষণা দেওয়ার বিষয়টিকে বারবার গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বলেছেন কর্মীদেরকে প্রেষণা দেওয়ার ফলে তাদের কাজের গতি বৃদ্ধি পায়। আমরা দেখতেছি যে একটি প্রতিষ্ঠানের কর্মীদেরকে যে পরিমাণ কাজ করানো হয় সেই অনুযায়ী তাদেরকে যদি পারিশ্রমিক দেওয়া হয়, আর্থিক অনার্থিক বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে কি হবে? তারা প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহী হবে, স্বেচ্ছাপ্রণোদিত হবে এবং একজন কর্মীকে বল প্রয়োগ করে, জোর প্রয়োগ করে তুমি যতটুকু কাজ আদায় করতে পারবা, সে যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করে তাহলে সে এর চেয়ে বেশি পরিমাণে কাজ করতে পারবে। এর ফলে প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি পাবে। তাই প্রতিষ্ঠানের কর্মীদেরকে প্রেষণা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চিত্রে দেখছি যে একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের কর্মীকে একটি উপহার তুলে দিচ্ছে, এটাও কিন্তু এক ধরনের প্রেষণা। এর ফলে কোনো কর্মীকে তুমি কোনো দায়িত্ব পালন করতে দিয়েছো, সে ঠিকভাবে দায়িত্বটি পালন করেছে, তুমি যদি তাকে তার উপহার স্বরূপ, সেই দায়িত্ব পালনের উপহার স্বরূপ কোনো একটা ছোট্ট উপহারও দাও, একটি ছোট্ট ধন্যবাদও দাও, তাহলে কিন্তু সে কি হবে? সে তোমার প্রতি কৃতজ্ঞ হবে যে আমি দায়িত্ব পালনের জন্য পুরস্কৃত হয়েছি। এবং একজন ব্যবস্থাপক অবশ্যই তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই প্রেষণার ব্যবস্থা রাখতে হবে। আমরা যদি উদাহরণ এর মাধ্যমে বিষয়টি জেনে নিতে চাই, তাহলে এভাবে বলতে পারি, সরকারের পক্ষ থেকে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াত ও থাকার জন্য আলাদা বাসস্থান এর ব্যবস্থা করা হলো, এমনকি তাদের জন্য ঝুঁকি ভাতার ও ব্যবস্থা করা হলো। তার মানে যে হাসপাতালটিতে যেই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা রাত দিন নির্ঘুম বা নির্লস ভাবে রোগীদেরকে সুস্থ করার জন্য কাজ করবে, তাদেরকে
মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য এই বাড়তি সুযোগ সুবিধা, তাদের জন্য আলাদা যাতায়াতের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। কারণ বর্তমান পরিস্থিতিতে যদি সেই স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক তারা সন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু তারা খুব সুন্দরভাবেই আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দিতে পারবে। এই বিষয়টির কথা চিন্তা করেই কিন্তু তাদের জন্য যাতায়াত ও আলাদা বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য ঝুঁকি ভাতার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে সে তার পরিবারের কেউ নিরাপদ ভাববে এবং সে কাজের প্রতি আরো আগ্রহী হবে। তাহলে আমরা জানলাম যে অবশ্যই প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপনার কাজ এর ক্ষেত্রে পেশার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। পরবর্তীতে যে কাজটি রয়েছে সেটি হলো সমন্বয় সাধন, যেটাকে আমরা এক কথায় সমন্বয় নামে জানবো। এখানে রয়েছে বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসাথে সংযুক্ত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। আমরা যদি একটু প্রথমেই আলোচনাতে যেতে চাই, আমরা সংগঠনে গিয়ে জেনেছি যে ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনা অনুযায়ী করার জন্য প্রতিটি একই জাতীয় কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এক একটা বিভাগ এক একটা কাজ করে। যদি আমরা একটু উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সেখানে বিভিন্ন বিভাগ রয়েছে, উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ। একটু চিন্তা করো, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব বিভাগ যদি যথাসময়ে ক্রয় বিভাগকে অর্থ প্রদান না করে, তাহলে ক্রয় বিভাগ কিন্তু কাঁচামাল ক্রয় করতে পারবে না। কাঁচামাল যদি যথাসময়ে ক্রয় করা না হয়, তাহলে কি হবে? উৎপাদন বিভাগ উৎপাদন করতে পারবে না, উৎপাদন বিভাগ উৎপাদন না করলে বিক্রয় বিভাগ বিক্রয় করতে পারবে না। তাহলে একটি প্রতিষ্ঠান যদি বছরের প্রথমে নির্ধারণ করে যে এবছর তারা বিক্রি 2000 একক বেশি বৃদ্ধি করবে বা 3000 একক বেশি বৃদ্ধি করবে, সেই অনুযায়ী যদি প্রতিটি বিভাগ তাদের কাজগুলো ঠিকভাবে না করে, বা তারা যদি অতিরিক্ত উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা নিয়ে প্রতিটি বিভাগ একত্রে তাদের কাজগুলোকে যুক্ত করে বা মিল করে কাজ না করে, তাহলে কিন্তু কখনোই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হবে না। তাই প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগকে একে অন্যের সাথে আলাদাভাবে নয়, একত্রে মিলিত হয়ে কাজ করতে হবে, যার ফলে প্রতিষ্ঠানের কাজে কিন্তু শৃঙ্খলা ফিরে আসবে এবং প্রতিষ্ঠানের মূল যে লক্ষ্য সেটি অর্জন সহজ হবে। আমরা দেখতেছি চিত্রের মাধ্যমে যে চারদিক থেকে চারটি ছক বলবো একত্রে যুক্ত করা হচ্ছে। তোমরা দেখো যদি একটু এই ছকগুলো যেভাবে আছে, তারা যেভাবে যুক্ত করার চেষ্টা করছে, ছকগুলো কিন্তু মিলে যাবে। কিন্তু যদি কোনো একটি ছক ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটি মিলবে না। তার মানে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে না। তাদের যে লক্ষ্য, এগুলো মিলিয়ে একটি একত্রে যুক্ত করা, সেই কাজটি কিন্তু হবে। আমরা যদি উদাহরণের মাধ্যমে জানতে চাই, উদাহরণে দেওয়া আছে হাসপাতালে দায়িত্বরত প্রতিটি বিভাগ নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের নির্ধারিত কার্যক্রম একে অন্যের সাথে মিলিয়ে নিয়ে কার্যক্রম পরিচালনা করে। তার মানে প্রতিটি হাসপাতালে যতগুলো বিভাগ আছে, যেমন ধরো একটি বিভাগের কাজ হলো সরাসরি রোগীদের সেবা দেওয়া, একটি বিভাগের কাজ হলো গিয়ে ওষুধপত্র সরবরাহ করা, একটি বিভাগের কাজ হলো অক্সিজেন সরবরাহ করা, একটি বিভাগের কাজ হলো কর্মীদেরকে বিভিন্ন ধরনের কোভিড বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা ইত্যাদি। সকল বিভাগ যদি একত্রে কাজ করে, তখনই কিন্তু তারা সুষ্ঠু চিকিৎসা দিয়ে একজন রোগীকে সুস্থ করতে পারবে। তাহলে অবশ্যই সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। কেন? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল বিভাগের কাজ একত্রে যুক্ত করো। আমরা প্রথমেই যে সংগঠনের মাধ্যমে যে কাজগুলো ভাগ করে দিয়েছিলাম, সেই কাজগুলোকে একত্রে যুক্ত করে আমরা নির্দিষ্ট ফলাফল আসি। সর্বশেষ আমরা ব্যবস্থাপনার যে কাজগুলোটা নিয়ে আলোচনা করবো, সেটি হলো নিয়ন্ত্রণ। এটি ব্যবস্থাপনার সর্বশেষ কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি অংশ। আমরা প্রথমে জেনেছিলাম পরিকল্পনা। সেই পরিকল্পনাতে আমরা যেই লক্ষ্য নির্ধারণ করেছিলাম বা যেভাবে নির্ধারণ করেছিলাম যে এই কাজটি এভাবে হবে, সেই কাজটি ঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই বাছাই করবো আমরা নিয়ন্ত্রণের মাধ্যমে। সংজ্ঞাতে দেখি আমরা কি দেওয়া আছে, পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা দেখা ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে বলে নিয়ন্ত্রণ। এক কথায় বলতে গেলে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং কে বলা হয় কন্ট্রোলিং ইজ লুকিং ব্যাক। মানে তুমি পিছে ফিরে তাকানো। পিছে কোথায় ফিরে তাকানো? পরিকল্পনা দিকে, প্ল্যানিং এর দিকে। হোয়াট ইজ প্ল্যানিং? তুমি পরিকল্পনা কি করেছিলে সেটার দিকে তুমি লুকিং ব্যাক করবা, তাকাবা। আমি যেভাবে পরিকল্পনা করেছিলাম সেইভাবে আমার কাজটি হয়েছে কিনা। আর যদি না হয়ে থাকে, ভুলটা আমাকে খুঁজে বের করতে হবে। ভুলটা খুঁজে বের করে পরবর্তীতে আমি যখন লক্ষ্য অর্জনের জন্য কাজ করব, সেইটার সংশোধন কি হবে, সেই বিষয়টিও কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে একটু উঠে আসবে। আর আমরা যদি নিয়ন্ত্রণ কাজটি সুষ্ঠুভাবে
ভাবে সম্পন্ন করতে পারি, তাহলে আমরা খুব সহজেই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ব্যয়কে হ্রাস করতে পারবো, যার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হবে। এবং আমি এই নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যত ধরনের পরিকল্পনা বা যত ধরনের কাজগুলো করেছিলাম ব্যবস্থাপনার, সবগুলো কাজ সফলতা পাবে। তাই নিয়ন্ত্রণ কাজটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা ব্যবস্থাপনার যে 7টি কাজ নিয়ে আলোচনা করলাম, 7টি কাজ কিন্তু ধারাবাহিক, একটির পরে আরেকটি। সবগুলো কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হলেই কিন্তু ব্যবস্থাপনার মাধ্যমে আমরা লক্ষ্য অর্জন করতে পারবো। আর এই কাজগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে গিয়ে আবার কিন্তু নতুন একটি কাজের জন্য আমরা পরিকল্পনা করি। তার মানে ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করার জন্য পরিকল্পনার মাধ্যমে যে কাজটি শুরু হয়, সেই কাজটি নিয়ন্ত্রণে শেষ হয়, আবার পরিকল্পনা হয়। এই 7টি কাজ মিলিয়ে কিন্তু ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনার প্রক্রিয়া। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় যে 2টি বিষয় ছিল, এর মধ্যে একটি ছিল ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া, দ্বিতীয় বিষয়টি হলো আমাদের ব্যবস্থাপনার চক্র। ব্যবস্থাপনার চক্রে আমরা যে এতক্ষণ ব্যবস্থাপনার কাজগুলো নিয়ে আলোচনা করলাম, সেই ব্যবস্থাপনার কাজগুলো আমরা সংজ্ঞাতে দেখতেছি। ব্যবস্থাপনার কাজসমূহ চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনার চক্র বলে। এই যে কাজগুলো এখানে রয়েছে, আমরা যদি একটু তোমাদেরকে দেখাই, যে কাজগুলোর মধ্যে প্রথমেই রয়েছে পরিকল্পনা, তারপরে সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এবং নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সেই কাজগুলো যাচাই বাছাই করে ভুল ত্রুটি হলে সেই ভুল ত্রুটি সংশোধনের জন্য আবার পরিকল্পনা। তার মানে ব্যবস্থাপনার মাধ্যমে কাজগুলো কিন্তু চক্রাকারে চলতেই থাকে। প্রতিষ্ঠান যতক্ষণ কাজ চলবে, যতদিন ধরে চলবে, প্রতিষ্ঠানের স্থাপনের শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্যবস্থাপনার চক্রটির কাজ কিন্তু চলতে থাকবে। এবং এই কাজগুলো এই ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তিত হয় বলে এই কাজগুলোকে চক্রাকার অবস্থানে ব্যবস্থাপনা চক্র নামে আখ্যায়িত করা হয়। এখন তোমাদের প্রশ্ন আসবে কিভাবে? ব্যবস্থাপনার চক্রটি দিয়ে বেশিরভাগ পক্ষেই তোমাদের অনুধাবন প্রশ্ন আসে, ব্যবস্থাপনার চক্রটি দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। যেমন ধরো, তোমার এখানে যে 7টি কাজ রয়েছে, এর মধ্যে তোমাকে যে কোনো একটি কাজে উল্লেখ করে না দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে এবং তোমাকে প্রশ্ন করবে যে এটি যদি একটি উদ্দীপক হয়, উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার কোন কাজটি হবে? তাহলে তোমাকে অবশ্যই ব্যবস্থাপনার কাজের ধারাবাহিকতা মনে রাখতে হবে, অন্যথায় কিন্তু তুমি উত্তর করতে পারবে না। তাহলে আমাকে অবশ্যই কাজগুলো ধারাবাহিকভাবে জেনে রাখতে হবে। কেন? তাহলে আমি ব্যবস্থাপনার চক্রের আলোকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করতে পারবো। আমরা কিছুক্ষণ আগে যে ব্যবস্থাপনার কাজগুলো সম্বন্ধে জেনেছি, আমরা যদি এক কথায় বলতে চাই, ব্যবস্থাপনার কার্যাবলীতে যে 7টি বিষয় আছে, এগুলো দিয়ে কোন ধরনের প্রশ্ন হতে পারে? এগুলো দিয়ে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, সব ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে আমরা যে বিষয়টিকে জানলাম আজকের আলোচনায়, ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার চক্র, এই দুটো বিষয় পরস্পর সম্পর্কিত। তাহলে আজকে এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আলোচনা হলো, সেই আলোচনার বিষয়গুলো নিয়ে তোমরা খুবই ভালোভাবে বাসায় তোমাদের বই থেকে দেখবে, পড়বে এবং শেখার চেষ্টা করবে। এই দুটো বিষয় এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, যাই আসুক না কেন, সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই দুটো বিষয় থেকে। তাহলে এই দুটো বিষয়কে আমরা সবগুলো বিষয়ের মতো গুরুত্ব সহকারে পড়ব। তোমরা সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম।